এবার সৃষ্টিকর্তা যা ধান দিয়েছেন তাতে আগামী 2 বছর আর চিন্তা নেই। গোয়ালঘর তো প্রায় ভরেই গেল। মা, শুধু 2 বছর কেন বলছেন? যেভাবে আবাদ হয়েছে, ইচ্ছে করলে আমরা আরো কিছু ধান বেচেও দিতে পারি। শহরে একটা নতুন লাঙ্গল দেখে এসেছি, ওটা কিনতে পারলে আর চিন্তা থাকবে না। সবুর কর বাবা, সবুর কর। সৃষ্টিকর্তার নিয়ামতের শুকরিয়া আদায় কর আগে। এত লাফানোর কিছু নেই। রিজিকের মালিক তিনিই ভালো জানেন কোনটা আমাদের জন্য ভালো। বাবা ঠিকই বলেছেন। আমি আজ কয়েকটা নতুন ধানের চাল দিয়ে পায়েস রান্না করেছি। ফাতেমা, তুই একটু গোয়ালঘরের দিকে যা তো, দেখ তো রতন ধানের বস্তাগুলো ঠিক মতো রেখেছে কিনা। একটার উপর আরেকটা বেশি চাপ দিলে নিচেরগুলো নষ্ট হয়ে যেতে পারে। জি মা, আমি এখনই দেখে আসছি। ফাতেমা গোয়ালঘরের দিকে যায় এবং কিছুক্ষণ পর চিন্তিত মুখে ফিরে আসে। মা, একটা কথা বলবো? কি কথা? এমন ভাবে বলছিস যেন বাঘ দেখেছিস। সব ঠিক আছে তো? সব ঠিকই আছে, তবে আমার কেন জানি মনে হলো দক্ষিণ কোণার ওই বড় বস্তাটা একটু হালকা লাগছিল। হয়তো আমার দেখার ভুল। ধুর পাগলি, ও কিছু না। নতুন ধান তো, তাই হয়তো বস্তা এখনো ঠিক মতো বসেনি। যা, পায়েস নিয়ে আয়। এত ভালো একটা দিনে অহেতুক চিন্তা করতে নেই। তুমিও যে কিসব ভাবো না ফাতেমা। হয়তো ইঁদুরে সামান্য কেটেছে, কাল সকালে না হয় দেখে নেব। এখন চলো পায়েস খাই। বৌমা, তোমাকে সেদিন বলেছিলাম না গোয়ালঘরটা একবার ভালো করে দেখতে। আমার মনটা কেন জানি কু ডাকছে। আজ সকালে গিয়েছিলাম চাল বের করতে। আমার মনে হলো চালের ড্রামটা কেমন খালি খালি লাগছে। চাল তো আমরা রোজই রান্না করছি, তাই হয়তো কমে গেছে মনে হয়। না বৌমা, শুধু চাল না, আমি ওই কোনার ধানের বস্তাগুলোর দিকে তাকালাম। আমার চোখকে আমি অবিশ্বাস করব কিভাবে? স্পষ্ট বুঝতে পারছি ধান কমেছে। অল্প অল্প করে কেউ যেন সরিয়ে ফেলছে। এমনটা কিভাবে সম্ভব মা? গোয়াল ঘরের চাবি তো আপনার কাছে আর বাবার কাছে থাকে। ওখানেই তো আমার সন্দেহটা দানা বাঁধছে। রতন ছাড়া তো আর বাইরের লোক এই বাড়িতে কেউ ঢুকে না। আমরা তো আর সারাক্ষণ ওর ঘাড়ে চড়ে বসে থাকি না। ছি ছি মা, রতন ভাইয়ের নামে এমন কথা বলবেন না। উনি প্রায় 10 বছর ধরে আমাদের বাড়িতে আছেন। উনি এমন কাজ করতে পারেন না। তোমার মনটা বড্ড সাদা বৌমা। যুগ পাল্টেছে, মানুষও পাল্টায়। পেটের খিদে মানুষকে অনেক কিছু করায়। কি হয়েছে মা? কার কথা হচ্ছে? কার পেটের খিদে? আর বলিস না বাবা, আমার তো ঘুম হারাম হয়ে গেছে। আমাদের গোলাঘর থেকে রোজ একটু একটু করে ধান চুরি হচ্ছে। কি চুরি? কে করছে এই কাজ? কার এত বড় সাহস? আমার তো পুরোটাই ওই রতনের উপর সন্দেহ হচ্ছে। ও ছাড়া আর কেই বা আছে? রতন, দাঁড়াও, আমি ওকে আজই। দাঁড়ান দাঁড়ান, কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া কি ঠিক? উনি যদি নির্দোষ হন তাহলে মনে অনেক কষ্ট পাবেন। প্রমাণের কি আছে? ও ছাড়া গোয়ালঘর আর কে যায়? চাবি তো ওর কাছেও থাকে মাঝে মাঝে। যখন বাবা ওকে কিছু আনতে পাঠায়, ওই নিয়েছে, আমি নিশ্চিত। কিরে, তোরা সব বারান্দায় এমন ভাবে বসে আছিস কেন? কোনো সমস্যা? সমস্যা একটা না, অনেক বড় সমস্যা। আমাদের গোলাঘর থেকে ধান চুরি হচ্ছে। চুরি? কি বলছো এসব? কে চুরি করবে? বাবা, মায়ের সন্দেহ রতনের উপর, আর আমারও তাই মনে হচ্ছে। ও ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। রতন? না, আমার বিশ্বাস হয় না। ও এমন ছেলে না। কোনো ভুল হচ্ছে না তো তোদের? তুমি তো সবাইকে বিশ্বাস করে বসে থাকো, কিন্তু আমি আমার চোখে অবিশ্বাস করি কি করি? তুমি একবার নিজেকেই দেখে এসো, তাহলেই বুঝবে। দেখতে তো হবেই, কিন্তু প্রমাণ ছাড়া একটা পুরনো বিশ্বস্ত লোককে চোর অপবাদ দেওয়া যায় না। এটা বড় গুনার কাজ। আমি আগে নিজে সবটা খতিয়ে দেখব, তারপর যা করার করব। কিন্তু বাবা, আর দেরি করা ঠিক হবে না। ওকে ডেকে এখনই জিজ্ঞেস করা হোক। দুটো ধমক দিলে সব সত্য কথা গড়গড় করে বলে দেবে। বাবা ঠিকই বলেছেন, আগে নিশ্চিত হওয়া দরকার। কামাল, মাথা গরম করবি না। আর রতনের সাথে এখনই কেউ কোনো খারাপ ব্যবহার করবে না। মনে রাখবে, সন্দেহ সত্যি না হওয়া পর্যন্ত সে নির্দোষ। আমি নিজে গোলাঘর দেখে আসছি। বশির আহমেদ গোলাঘরের দিকে চলে যান। রতন, এদিকে আয়, আমার কাছে বস। জি মালিক, বলেন। তুই কতদিন ধরে আমাদের বাড়িতে আছিস রতন? তা তো প্রায় 10-11 বছর হবে মালিক। কামাল ভাই যখন ছোট তখন এসেছিলাম। এই 10 বছরে আমরা কি তোর সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করেছি? না মালিক, আপনারা আমাকে নিজের ছেলের মতো রেখেছেন। কিন্তু হঠাৎ এসব কথা কেন বলছেন মালিক? আমি কি কোনো ভুল করেছি? ভুলের আর বাকি রেখেছিস কিছু? নুন খেয়ে নিমক হারামি করতে তো লজ্জা করলো না? নাটক করিস না রতন, সোজা কথায় বল, গোলাঘর থেকে ধান কোথায় সরাচ্ছিস?
ধান, গোলাঘরের ধান? আমি না কামাল ভাই, আমি 1 শতক ধানও চুইনি। আপনারা আমাকে বিশ্বাস করুন। চুপ কর, তুই ছাড়া এই কাজ আর কেউ করেনি। স্বীকার কর, তাহলে হয়তো বাবা তাকে মাফ করে দিবেন, না হলে পুলিশে দেব। পুলিশ? মালিক, আমাকে আপনারা জেলে দিবেন? আমি চুরি করিনি মালিক, আমার মরা বাপের কসম, আমি চুরি করিনি। এই অপবাদ আমাকে দেবেন না। রতন, তুই এখন যা, তোর কাজে যা, কিন্তু মনে রাখিস আমার চোখ কিন্তু তোর উপর থাকবে। যদি এরপর এক কোনা ধানও এদিক ওদিক হয়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। কয়েকদিন কেটে যায়, বাড়ির পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। রাতে অপরাধীর মতো করে রতন সবাইকে খাবার পরিবেশন করতে থাকে। বাবা, আপনি কিছুই তো মুখে দিচ্ছেন না। শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে মা, কিন্তু মনটা ভালো নেই। ঘরের শান্তিটাই যেন হারিয়ে গেছে। শান্তি থাকবে কি করে? যার বাড়িতে চোর বাস করে তার কি শান্তি থাকতে পারে? আমি তো ভয়ে ভয়ে থাকি, কখন জানি আবার কি গায়েব হয়ে যায়। আমার তো রতনকে দেখতেই মেজাজ ঠিক থাকে না মা। মনে হয় চুলে মুঠি ধরে জিজ্ঞাসা করি দান কোথায় রেখেছে। বাবার জন্য কিছু বলতে পারছি না। কামাল, আমি তোকে না বলেছি প্রমাণ পাওয়ার আগে ওকে কিছু না বলতে? কিন্তু বাবা, আর কি প্রমাণের দরকার? দাম তো কমছেই। আজও আমি দেখে এসেছি বস্তাগুলো আরো হালকা হয়ে গেছে। ঘরের মধ্যে এই যে অশান্তি, এটাই আমার আর সহ্য হচ্ছে না। আমি আর একটা বিহিত করব, আজ রাতেই করব। আমি আর সন্ধ্যের ছায় থাকতে চাই না। আজ রাতে আমি নিজে গোলা করে পাহারা দেব, অন্ধকারে লুকিয়ে থাকবো, দেখবো কার এত সাহস। বাবা, আপনি একা কেন? আমিও আপনার সাথে যাব। না, তুই বাড়িতে থাকবি, সবাই স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়বি। চোর যেন কিছু বুঝতে না পারে, সত্যটা আমাকেই বের করতে হবে। বশির আহমেদ নিশ্চিত হন যে এই লোক রতন নয়। রতনের চেয়ে লোকটি দেখতে খুবই ভিন্ন। ধান ভরা শেষ করে যেই থলেটা কাঁধে তুলতে যাবে, ঠিক তখনই বশির আহমেদ হারিকেন জ্বালিয়ে লোকটির সামনে এসে দাঁড়ান। দাঁড়াও। জামাল, তুই? সে চোর আর কেউ নয়, বশির আহমেদের নিজের ছোট ভাই জামাল। ভাইজান, আমি। তুই তুই আমার বাড়িতে চুরি করছিস? ছি ছি জামাল, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? আবার নিজের ভাই আমার বাড়িতে চুরি করছে? ভাইজান, আমাকে মাফ করে দেন। আমি আমি ইচ্ছে করে। কিসের অভাব রেখেছিলাম আমি তোর? বল, কবে তুই আমার কাছ থেকে কিছু চেয়েছিস আর আমি তা করেছি? তোর যখন যা লেগেছে আমি দিয়েছি। তোর মেয়ের বিয়ের সময় জমি বেচে টাকা দিয়েছি, তবু তুই চুরি করলি? না ভাইজান, আপনি ভুল বলছেন। আমি নিজের জন্য চুরি করিনি। তাহলে কার জন্য করেছিস? কোন বাচ্চার বোঝের জন্য আমার ধান চুরি করছিস তুই? বল, আর সব সত্য কথা বলবি। বলছি ভাইজান, সব বলছি, কিন্তু আপনি কাউকে বলবেন না। এই ওয়াদা করতে হবে। আগে বল, তারপর ওয়াদার কথা ভাববো। ভাইজান, আমাদের গ্রামের পূর্বপাড়ায় জয়নাল শেখকে তো আপনি চিনতেন। আমার বন্ধু ছিল, বছরখানেক আগে অসুখে মারা গেল। হ্যাঁ, চিনতাম তো। ওর বিধবা বউ রাবেয়া আর ওর 10 বছরের মেয়ে সকিনা একা থাকে। জয়নাল মারা যাওয়ার আগে আমার হাত ধরে ওয়াদা করিয়েছিল আমি যেন ওর পরিবারটাকে একটু দেখি। তো তুই দেখছিস, ভালো কথা, কিন্তু তার জন্য চুরি করতে হবে কেন? তুই আমাকে বললি তো পারতিস। বলতে পারিনি ভাইজান, লজ্জায় অপমানে বলতে পারিনি। আমার নিজেরই তো নুন আনতে পান্তা ফোরায়। আপনার টাকায় চলি, তার উপর যদি আরেকটা পরিবারের দায়িত্ব নেওয়ার কথা বলতাম, লোকে কি বলতো? সবাই বলতো নিজের মুরদ নেই, আবার পরের গাড়ি চাপতে এসেছে। ভাইজান, সকিনা মেয়েটা কয়েকদিন ধরে না খেয়েছিল। ওর মা কাজে গিয়েছিল, সেখানেও কাজ পায়নি, জ্বরে কাঁপছিল মেয়েটা। ওর মা আমার কাছে এসে আসল পেতে ভিক্ষে চেয়েছিল 2টো চালের জন্য। আমি কি করতাম ভাইজান? আমার ঘরেও সেদিন চাল ছিল না। আপনার কাছে চাইতে আসার মতো মুখ আমার ছিল না। আমি ব্যর্থ, আমি একজন অকর্মণ্য ভাই। এই লজ্জা নিয়ে আপনার সামনে দাঁড়াতে পারিনি। তুই চুরি করেছিস, এটা অন্যায়, কিন্তু কেন করেছিস সেটা জানার পর আমি তোকে আর অপরাধী বলতে পারছি না। তুই তো শুধু তোর বন্ধুর দেওয়া কথাই রাখিসনি, তুই মানবতাকে বাঁচিয়ে রেখেছিস। ভাইজান, আসল দোষ তো তোর না, আমার। আমি বড় ভাই হয়েও ছোট ভাইয়ের মনের খবর রাখতে পারিনি। আমি তোর ভেতরে কষ্টটা বুঝতে পারিনি। চল, আমার সাথে বাড়ির ভেতরে চল। না ভাইজান, আমি ভাবি আর কামালের সামনে মুখ দেখাতে পারবো না। আমি মরে যাব লজ্জায়। না, তোকে যেতেই হবে। আজ সব সত্যি কথা সবাই জানবে। আর শুধু তোর পরীক্ষা নয়, আজ আমাদের সবার পরীক্ষা। চল। বশির আহমেদ জামালকে নিয়ে ঘরে প্রবেশ করেন। পুরো বাড়ি জেগেছিল। তাদের সবাই দেখে অবাক হয়ে যায়।
ভাইজান, তুমি এত রাতে আর তোমার এই অবস্থা কেন? চাচা, আপনি গোলাঘরে তাহলে? কামালের কথা শেষ হওয়ার আগেই বশির আহমেদ হাত তুলে তাকে থামিয়ে দেন। হ্যাঁ, চোর ধরা পড়েছে। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার নিজের ছোট ভাই জামাল। কি? জামাল? ছি ছি ছি, নিজের ভাইয়ের বাড়িতে চুরি? এর চেয়ে মরে যাওয়াও তো ভালো ছিল। আমরা তোমাকে কত বিশ্বাস করতাম। থামো, তোমরা সবাই থামো। কোনো কথা বলার আগে পুরো ঘটনাটা শোনো, তারপর বিচার করো। বশির আহমেদের পর গোলাঘরে যা যা হয়েছে, জামাল তাকে যা যা বলেছে তার প্রতিটি কথা সবাইকে খুলে বলেন। সৃষ্টিকর্তা, আমরা এ কি করেছি? না জেনে না বুঝে একটা অসহায় লোককে কত বড় অপবাদ দিয়েছি। আর তুমি এত বড় একটা কষ্ট একা একা বয়ে বেড়াচ্ছিলে, আর আমরা কিছুই জানতে পারলাম না। চাচা, আমাকে মাফ করে দেবেন, আমি আপনাকে ভুল বুঝেছি। আমি তো প্রথম থেকেই বলেছিলাম কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু আমার কথা কেউ শোনেনি। জামাল চাচা, আপনি যদি একবার শুধু বাবাকে বলতেন তাহলে তো এত কিছু হতো না। এভাবে বলতাম বৌমা? কোন মুখে বলতাম? ভাইজান আমার জন্য যা করেছেন, তারপরে যদি আরো চাইতে যেতাম তাহলে নিজের কাছে নিজে ছোট হয়ে যেতাম। আর কোনো লজ্জা নয় ভাই। আজ থেকে তোর লজ্জা মানে আমারও লজ্জা, তোর দায়িত্ব মানে আমার দায়িত্ব। রাবেয়া শুধু তোর একার বোন নয়, সে আমারও বোন। আর সকিনা শুধু তোর একার মেয়ে নয়, সে আমাদের সবার মেয়ে। কামাল, রতনকে ডেকে আনো। কামাল ছুটে গিয়ে রতনকে ডেকে আনে। রতন ভয়ে ভয়ে ঘরে ঢুকে। রতন, আমরা সবাই তোর কাছে অপরাধী। আমরা না জেনে তোকে চোর অপবাদ দিয়েছি, তোর মনে অনেক কষ্ট দিয়েছি। তুই যদি পারিস আমাদের সবাইকে ক্ষমা করে দিস। বাবা রতন, আমাদের ভুল হয়ে গেছে। তুই আমাদের ক্ষমা না করলে সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করবেন না। আপনারা আমার মনিব, আমার বাবা মায়ের মতো। আপনারা যা বলবেন তাই আমার জন্য ঠিক। আমার কোনো দুঃখ নেই। আজ থেকে এই বাড়িতে আর কোনো সন্দেহ থাকবে না, কোনো অবিশ্বাস থাকবে না। আমরা সবাই মিলে একটা পরিবার। জি বাবা। কাল সকাল হওয়া মাত্র তুই নিজে গিয়ে রাবেয়াদের জন্য চাল, ডাল, তেল, নুন সব ব্যবস্থা করবি। আর ভালো একজন ডাক্তার ডেকে সকিনার চিকিৎসার ব্যবস্থা করবি। কোনো কিছুতে যেন কমতি না হয়। জি বাবা, আমি কাল সকালে যাব। জামাল, তুই আজ থেকে আমার সাথে জমিতে কাজ করবি। ভাইয়ের ছায়ায় নয়, ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবি। তোর আত্মসম্মানই তোর সবচেয়ে বড় সম্পদ, সেটাকে আমি আর ছোট হতে দেব না। ভাইজান, আর কোনো কথা নয়, যা হওয়ার হয়ে গেছে। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। আমেনা, আজ বাড়িতে ভালো করে রান্নাবান্নার আয়োজন করো। দুপুরে কামাল, রাবেয়া আর সকিনাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে। আমরা সবাই একসাথে খাবো। ঠিক আছে, আমি আজ নিজের হাতে রান্না করব। ফাতেমা, চল মা, কাজে লেগে পড়ি। জি মা। বাবা, আমি বের হচ্ছি। ডাক্তার আর বাজারে সব ব্যবস্থা করে তবেই ফিরবো। রতন ভাই, তুমি আমার সাথে চলো। জি কামাল ভাই।